মানে এতে নৌসাদের একটা লাভ হয়ে গেছে বলে আমি মনে করি। ভাঙড়ে আইএসএফ আবার জিতবে আমার মনে হয়, এবং তাছাড়া আরো দু চারটা সিট জিততেও পারে। ফুরফুরা শরীফ থেকে এক পীর সাহেব বলেছে সিটের সংখ্যা বাড়বে। আমরা 2021-এর নির্বাচনের পরেই বুঝে গেছিলাম ডবল। উনি আজকে বলছেন আমরা অনেক আগে বুঝে গেছিলাম। পীর আমাদের দলের প্রতিষ্ঠাতা আমাদের বড় ভাইজান আমাকে শুধু একটা কথা বলেছিল, টিকে থাক, মানুষ তোদের দিকে আর পিছনের দিকে তাকাতে হবে না। আর বাস্তব তো আজকে উনার শুভবুদ্ধির উদয় হয়েছে অনেক আগেই। উনি আমার চাচা যান, যদি কথা বলে থাকি আমি সেটাও প্রত্যাহার করছি, কারণ আমার চাচা যান সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই। আমরা 2021 সালের পরেই যখন আমরা একটা সিটে নির্বাচিত হয়েছি, বাকি সিটগুলোতে আমরা কন্টেস্ট করেছিলাম। যেভাবে আমাদেরকে মিসলিড করেছিল মানে মিডিয়ার একটা অংশের মাধ্যমে তৃণমূল কংগ্রেস আর বিজেপি, আমার বড় ভাইজান একটা কথা আমাকে বলেছিল যে তুই টিকে থাক, পেছনে আর তাকাতে হবে না। আর আজকে আমাদের একদিকে বিশ্ববিদ্যালয় আছে, একদিকে তাপস আছে, একদিকে শামসুর স্যার আছে, একদিকে আমাদের কুতুব ভাইরা আছে। আমরা সারা রাজ্যে এই ধরনের পারসেপশন তৈরি করতে সক্ষম হয়েছি, মাঠে ময়দানে লড়াই করেছি। দলিত আদিবাসী মুসলমানের কথা বিধানসভার মধ্যে, বিধানসভার বাইরে চা বাগান থেকে শুরু করে জমি ভাঙন এবং ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে দর্জি শ্রমিক, জরি শ্রমিক সবার কথাই আমরা বিধানসভার মধ্যে, বিধানসভার বাইরে চর্চা করছি। ফলে সেই শ্রেণীর মানুষ নিশ্চিতভাবে বুঝতে পারছে যে তাদের হয়ে অ্যাকচুয়াল সত্যিকারের লড়াইটা কে করছে। 2026 সালে এই বিজেপি তৃণমূলের বাইনারি আর চলবে না। শুধু সংখ্যালঘু নয়, পশ্চিমবাংলার সংখ্যাগুরু সমাজের মানুষও আইএসএফ এর সাথ দিয়েছে। 2026 উনি গ্রুপ এই প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডির কথা বলেছিলেন তো মমতা ব্যানার্জি, কারো চাকরি যাবে না। কিন্তু আজকে দেখুন 26,000-এর চাকরি বাতিল হলো। বৈধ যারা আপনার আমার বাড়ির গরিবের সন্তান যারা, তারা পড়াশোনা করে মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছিল তাদের আছে চাকরি বাতিল হয়েছে। তাদেরকে নতুন করে পরীক্ষায় বসতে বলেছে। অনেকে জ্ঞান দিচ্ছে তারা তো মাস্টার, তারা তো কেন তারা পরীক্ষায় বসতে অসুবিধা কোথায়? কম্পিটিশন ভাই অনেক টাফ হবে। আমি ভলিবল প্লেয়ার ছিলাম, এখানে অনেক ফুটবল প্লেয়ার থাকতে পারে আপনাদের এখানে, ক্রিকেট প্লেয়ার। আমি ভলিবল প্লেয়ার ছিলাম। স্পোর্টস কোটায় রিক্রুটমেন্ট হয়। স্পোর্টস কোটা আগে চাকরি ছিল 2%, আমাদের রাজ্য সরকারের আমলে সেটাও বন্ধ হয়ে গেছে। স্পোর্টস ইউনিভার্সিটি করছে প্রাইভেট। সোমবার আমি বলবো, কান গরম করে দেবো। যদি দুর্ভাগ্য বিধানসভার মধ্যে কি বলছি সেটা তো টিভিতে দেখায় না, ওই জন্য অসুবিধা হয়ে যায়। যদি টিভিতে দেখানো হতো না, আমার কদিন আগে ফুরফুরা শরীফ থেকে এক পীর সাহেব বলেছে সিটের সংখ্যা বাড়বে। আমরা 2021-এর নির্বাচনের পরেই বুঝে গেছিলাম ডবল। উনি আজকে বলছেন আমরা অনেক আগে বুঝে গেছিলাম। পীর আমাদের দলের প্রতিষ্ঠাতা আমাদের বড় ভাইজান আমাকে শুধু একটা কথা বলেছিল, টিকে থাক, মানুষ তোদের দিকে আর পিছনের দিকে তাকাতে হবে না। আর বাস্তব তো আজকে উনার শুভবুদ্ধির উদয় হয়েছে অনেক আগেই। আমার বড় ভাইজান সে কথা বলে দিয়েছিল। দেখ, টিভি, বিধানসভা টিভি যদি থাকতো আমি কি বলছি জানতে পারতেন, আমার এরকম বক্তব্য দিতে আর লাগতো না। ওইটাই ক্যাটিং করে আমাদের ছেলেরা মোড়ে লাগিয়ে আমাদের ভোট প্রচার হয়ে যেত। যাক, সোমবারে আছে একটা স্পোর্টস ইউনিভার্সিটি প্রাইভেট, তার উপরে আলোচনাটা করবে। সোমবারই আমি উত্তর দেবো সেখানে। কিন্তু আমার এখানে বলার কারণ হচ্ছে আমিও ভলিবল প্লেয়ার ছিলাম। আমাদের মধ্যে থেকে যারা স্পোর্টস কোটায় চাকরি বা পশ্চিমবাংলায় রেলে, আপনার সেলে বা বিভিন্ন জায়গায় চাকরির জন্য যারা এগোতো, তাদেরকে সেই সময় আপনার কম্পিটিশন হতো। ধরেন না 5 জনকে নেবে, 50 জন তো অ্যাপ্লাই করেছে, অ্যাপ্লিকেশন তো 50 জন করেছে। তো 50 জনের রেজাল্ট যা আছে, আবার কি পারফর্ম কি করছে সেটা হতো। আমি বলছি 2010 সালে যারা চাকরি পেয়েছে স্পোর্টস কোটায়, হয়তো এখন মামলা হয়ে চাকরি বাতিল হয়ে গেছে। আবার তাদেরকে যদি বলে তোমরা আবার খেলার তোমার পারফরমেন্স দেখিয়ে ঢুকতে হবে, তাহলে আজকের দিনে যে ছেলেটি পারফর্ম করছে আর 2010-এ যে ছেলেটি পারফর্ম করছে একই হবে? কম্পিটিশনে দাঁড়াতে পারবে? সে তো আর সেই রকম জওয়ানির মতো খেলতে পারবে? তার তো এখন 40 বছরের কাছাকাছি, 32 বছর বয়স হয়ে গেছে, 35 বছর। আর একটা 18-20 বছরের ছেলে যে পারফর্ম করবে সেটা করতে পারবে কি? তাহলে স্বাভাবিকভাবে সে পিছনে যাবে। তাহলে এই যে 26,000, এরা প্রায় 7 বছর 6 বছর চাকরি করছে। এরা তো অন্য একটা ডিটেলে করছিল, সিলেবাস চেঞ্জ হয়েছে এর মধ্যে অনেক। তাহলে এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এদের পক্ষ নিয়ে যে 15,004 জন যারা আছে, রাজ্য সরকার দায় স্বীকার করে স্যালেন্ডার হোক, রিভিউতে হয়ে এদের ওএমআর শিট 22 লক্ষ পাবলিশ করুক, এবং সেখান থেকে এদের যারা বৈধপন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের আবার স্কুলে পাঠানো, এই দাবি আমরা করছি। একটা গুরুত্বপূর্ণ বিষয় দুটো আছে। একটা পরিযায়ী শ্রমিকদের উপরে জুলুম অত্যাচার। আমি যখন এখানে বসেছিলাম আমাকে বেশ কিছু কাগজ দিয়েছে, দিয়ে বলছে এর উপর আপনারা সই স্টার মেরে দিলে ওরা বোম্বাইয়ে থাকে। এই আজকে আমি স্টেজে এসেছিল, মানে এখানে কোথাও আছে হয়তো,
যে বোম্বাইয়ে থাকে ওদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে, বাংলায় কথা বলছে বলে বাংলাদেশি। তাহলে এমএলএ এর একটা ছবির উপরে সিস্টেমওয়ালা কাগজ থাকলে অন্তত সেটা দেখালে ছাড় পেতে পারে। এত তো করতে লাগতো না, ওকে বোম্বাই থেকে আমার কাছে আসতে লাগতো না। আমি 2022 সালের দিকে 22 কি 23, আমি কালকে রাত্রে আমার টিম ফেসবুকে শেয়ার করেছে, দেখো আমি একটা প্রস্তাব রেখেছিলাম। আমার আইডিটা খোলো, দেখো নিউজ ফিল্ডে যাও, আইডি খুলে নিউজ ফিল্ডে যাও, ফটাফট করে যাও। আমি বলে দিচ্ছি এখন আমি কি বলেছি আপনাদের বলবো। মানে অনেক আগেই আমি বলেছিলাম এই অপদার্থ সরকারগুলো শুধু টাকা তুলতে ব্যস্ত, ওই বালু পার্থর মতো এরা টাকা তুলতে ব্যস্ত আর হই হই করতে হারাম খেতে ব্যস্ত। আমি 2022-23-এ যেটা বলেছিলাম যদি করতো ওই ছেলেটিকে বোম্বাই থেকে এখানে আসতে হতো না। বোম্বাই ওকে পুলিশ ডিস্টার্ব করলে ওখানে আমাদের অফিসার থেকে ও কি সমাধান করে দিত, তার প্রমাণ আমি দেখছি। আমার নিউজ ফিল্ডটা দাও না, হ্যাঁ দে তো দে। আমি 2022 সালে বিধানসভায় দাঁড়িয়ে একটা কথা বলেছিলাম, বিধানসভায় দাঁড়িয়ে অনেক কথা বলেছিলাম, আমি জিনিসটা বলে দিচ্ছি। 21/6/2022 সালে আমি বিধানসভায় বলেছিলাম যে আমাদের যারা পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে আছে প্রত্যেকটা রাজ্যে একটা করে অফিসার দিয়ে রাখুক। আচ্ছা বলুন মহারাষ্ট্রের লোকাল ল্যাঙ্গুয়েজ কি? মারাঠি, আমরা মারাঠি বলতে পারবো? তামিলনাড়ুর লোকাল ল্যাঙ্গুয়েজ কি? তামিল, তেলেগু, বিভিন্ন রাজ্যে লোকাল লোকাল ল্যাঙ্গুয়েজ আছে। হিন্দিটা আমরা কুতিয়ে কাটিয়ে হয়তো বলে নিতে পারবো। সাউথ ইন্ডিয়া বিশেষ করে যদি সাউথ ইন্ডিয়ার একটা থানা তুলে নিয়ে চলে যায় তামিলনাড়ুর কাউকে, তেলেগু, আমার তামিলনাড়ুতে কাজ করছে আমার কোনো ভাই, এই তুই বাংলাদেশি, নিয়ে চলে গেল ওদের ভাষায় বললো। বা ও যদি বলে স্যার আই এম ইন্ডিয়ান, ইংলিশে বললো, তাহলে yes I have lot of evidence, this is my ID card, voter ID card, this is my PAN card, this is my voter card, passport দেখাবে। ও তো কথাটা বুঝতে পারলে তো দেখাবে, হয় ইংলিশে কথা বলতে হবে নাহলে লোকাল ল্যাঙ্গুয়েজে। ভাই আমার পেটে যদি অত বিদ্যা থাকতো আমি আর ওখানে গিয়ে চাকরি কাজ করতাম, সোনা ঘষতাম না 36 তলার উপরে উঠে কোমরে দড়ি বেঁধে ঝুলে রং করতাম। ভাই ভুল বলছি নাকি? আমার ওই ক্ষমতা নেই। তাহলে আমি যদি বলি না গো স্যার আমি বাঙালি, আমার পশ্চিমবাংলায় বাড়ি, ও বলবে কি বলছি দেখতে ভালো করে, আমি ধরে নিয়ে এসেছি বলে কি আমাকে উল্টো পাল্টা ভাষায় কথা বলছে? হতে পারে তো নাকি? তা আমি বলেছিলাম 2021 সালে যে কিছু প্রস্তাব রেখেছিলাম, প্রস্তাবগুলো আপনাদের বলছি। আমাদের রাজ্য থেকে যে সমস্ত রাজ্যে শ্রমিকরা যাচ্ছে তাদের একটা তথ্য জোগাড় করা, এটা কিন্তু করেছে, এটা করেছে অনেক পরে, 1 বছর 1.5 বছর পরে। সাথে সাথে এটা বলেছিলাম আমাদের রাজ্যে যে সমস্ত রাজ্যের কাজে যাচ্ছে তাদের দেখভালের জন্য একটা বোর্ড, পৃথক বোর্ড গঠন করা, এটাও করেছে। যেটা করেছে সেটা বলবো। তাহলে একা নওশাদ সিদ্দিকী কি করতে পারে না করতে পারে এটাও কিন্তু প্রমাণ তার। হ্যাঁ বলে একজন কি করবে, দুটো কাজ করেছে। 3 নম্বর যেটা বলেছিলাম, এই শ্রমিক যারা আছে ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে এদের আলাদা করে একটা আইডেন্টি কার্ড আমাদের রাজ্যের পক্ষ থেকে দেয়া হোক শ্রমিকদের জন্য। তাকে পুলিশ প্রশাসন সেই রাজ্যের যদি কেউ ধরে সাথে সাথে দেখিয়ে দিও এটা পশ্চিমবাংলা সরকারের ইস্যু করা আইডি কার্ড, এই আইডি কার্ড দিয়ে আমি পশ্চিমবাংলা থেকে এসেছি, আমি একজন মাইগ্রেন্ট লেবার। তারপরে আমি প্রস্তাব রেখেছিলাম যে সমস্ত রাজ্যে আমাদের রাজ্য থেকে শ্রমিকরা গিয়ে কাজ করছে একটা করে সরকারি অফিসার রাখা হোক। কোন সময় আমি বিপদে আপদে পড়লে, আমার কেউ মারা গেল বা আমাকে কেউ পুলিশে ডিস্টার্ব করলো, আমি কারো দ্বারা প্রতারিত হলে আমি আমার নোডাল অফিসার ফোন করব, নোডাল অফিসার কনসার্ন দপ্তরের সাথে কথা বলে আমার সমাধান করবে। এটা কিন্তু করেনি। আজকে বলুন আপনারা দেখছেন যারা এই ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে বাংলাদেশি বলে তুলে নিয়ে চলে যাচ্ছে না, এ হচ্ছে তো নাকি? আজকে আমাকে কাগজে সই করাতে এসছে কেন? না এটা ফোন কর, আমাকে কাগজে সই করাতে এসছে কেন? এই দুজনকে ধরতে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল, 2-4 জনকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল, মানে বর্ডারের উপরে ফেলে দিয়েছিল বাংলায় কথা বলার জন্য। আজকে যদি মহারাষ্ট্রের ঘটনা, এটা মহারাষ্ট্রে যদি আমার সেই অফিসারটা থাকতো কি করতো, যখনই একে ধরতো ও বলতো স্যার এলান আমার অফিসারের নাম্বার একটু কথা বলুন বা ওনাকে ডাকুন। স্বাভাবিকভাবে ডাকতে বাধ্য, জানাতে বাধ্য। অফিসার আসতো, এখান থেকে কাগজ দিত, প্রমাণ দিয়ে দিত, পশ্চিমবাংলা সরকারের স্ট্যাম্প দিয়ে মহারাষ্ট্রের সরকারকে দিত যেটা আমার পশ্চিমবাংলার নাগরিক, এটা ডিস্টার্ব তুমি করবে না। অসুবিধা হতো ভাই, এটা করেনি কেন? মার খেচ্ছে কে? গরিব হিন্দু। মার খাচ্ছে কে? গরিব মুসলমান। মার খাচ্ছে কে? এসটিরা। তো ওরা মার খাক না, আমার বয়ে গেছে, এইরকম একটা অনড় ভাব।
আজকে বলুন আমাদের পশ্চিম বাংলাতে, উড়িষ্যায় কদিন আগে দেখেছেন বাঙালি হওয়ার জন্য মারছে, শুধু মুসলমান নয়, ভাববে না যে মুসলমান শ্রমিককে তাড়িয়ে দিচ্ছে, গলায় তুলসী মালা ছিল তাকেও তাড়িয়েছে। পশ্চিম বাংলা থেকে 30,000 শ্রমিক উড়িষ্যাতে গিয়ে কাজ করে, 30,000 শ্রমিক, আর উড়িষ্যা থেকে 3 লাখ শ্রমিক পশ্চিম বাংলায় এসে কাজ করছে। কাদের জ্বালাটা বেশি ধরবে ভাই? উড়িষ্যার। তো আমার পশ্চিম বাংলা সরকার যদি উড়িষ্যা সরকারকে ফোন করে বলতো যে আমার বাঙালি শ্রমিকের উপরে যদি হাত ওঠে আমি কিন্তু 30,000কে ফেরত নিয়ে চলে আসবো, তোমার 3 লাখকে কিন্তু আমি ফেরত পাঠিয়ে দেবো, তাহলে আর একটাও আক্রান্ত হতো? বুঝতে পারলেন না, পারলেন না কথাটা? আপনার এ থেকে বিহারে, মহারাষ্ট্র থেকে প্রায় 5 লাখ শ্রমিক আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাজ করে, আর আমার এখান থেকে খুব বেশি হলে 50,000 কি 1 লাখ শ্রমিক মহারাষ্ট্রে কাজ করে। মহারাষ্ট্রে কদিন আগে সোমনাথ দেবনাথকে বাড়ি আপনার বীরভূমে গলা কেটে খুন করে দিল। যদি আমার রাজ্য সরকার বিহার মহারাষ্ট্রের সরকারকে বলতো যে আমার এর পর থেকে যদি আমার এক শ্রমিকের উপরে কোনো অত্যাচার হয় তোমার 5 লাখকে কিন্তু আমি পুশব্যাক করব, আমার 1 লাখকে কিন্তু আমি ফিরিয়ে নিয়ে চলে আসবো, তাহলে মহারাষ্ট্র সরকার উঠে পড়ে লাগতো না যে বাবা ওদের সাথে লাগিস না, কারণ 5 লাখ মানে 15 লক্ষ কম করে লোক, তাহলে ক্ষিপ্ত হবে মহারাষ্ট্র সরকারের উপরে, আমার 1 লাখ ফিরিয়ে নিয়ে চলে আসবো আমরা, কারণ তার পরিবার পরিজন আছে। এটা কি করছে? কেন করেনি? মারটা খাচ্ছে তো আব্দুল করিম, মারটা খাচ্ছে তো হাসদা, মারটা খাচ্ছে তো কে নমশূদ্র, মারটা খাচ্ছে কে দলিত হিন্দু, মার খা করা, ওরা তো জন্ম হয়েছে মার খাওয়ার জন্য, এটাই ভাবে তো। তাহলে উত্তরপ্রদেশে আজকে শুভেন্দু বাবু হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছ, উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার আগেও কিন্তু হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলেছিল এই যোগী আদিত্যনাথ, আর এখন দেখুন না দলিত হওয়ার অপরাধে, নমশূদ্র হওয়ার অপরাধে, মানে পিছড়ে বর্গের হিন্দু হওয়ার অপরাধে তারা কি করেছিল? অপরাধটা কি? বিয়ে বাড়ির লজ ভাড়া করে বিয়ে দিচ্ছিল ছেলে মেয়ের, এতটুকু। উচ্চ বর্ণের লোকেরা এসে গুছিয়ে পিটিয়েছে, বর বউকে ছাড়েনি, পিটিয়ে বলছে তুম লোগों का इतना हिम्मत है, तुम लोग मतलब 20 वर्ग का हो, तुम लोग यहाँ पे शादी करोगे ऐसे? ওরা মানে কি তোমরা পিছড়ে বর্গের মানুষ, তোমরা দলিত হিন্দু, তোমাদের এত সাহস হয়ে গেল তোমরা লজে বিয়ে দেবে? মানে জন্ম তোমাদের হয়েছে লাথি খাওয়ার জন্য, তোমাদের জন্ম হয়েছে মার খাওয়ার জন্য। সাউথ ইন্ডিয়াতে আদিবাসী সমাজের ছেলে ইঞ্জিনিয়ারিং 4th সেমিস্টার চলছিল, তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করে তার পিচ্ছাপ তাকে খাওয়াতে বাধ্য করেছে। কারণ অপরাধ কি? তুই আদিবাসীদের ছেলে, তুই ইউনিভার্সিটিতে এসে পড়বি? চুনিকোটা লোদা সবর জাতির প্রথম গ্রাজুয়েশন করা মেয়ে, সে যখন ইউনিভার্সিটিতে গিয়েছিল তাকে এমন মানসিক টর্চার করেছে, তাকে আত্মহত্যা করতে বাধ্য করিয়েছে। ওই লোদা সবর জাতির সর্বপ্রথম তিনি মহিলা যিনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলেন। মানে লোদা সবর জাতি, তোরা মেখাস সানকাস হ্যানকাস, তোরা ইউনিভার্সিটিতে আসবি? এইভাবে অপমান করে, মানে ওরা ইউনিভার্সিটিতে আসতে পারবে না, ওরা আসতে পারবে না, ওরা বন জঙ্গলে থাকবে, এরকম একটা ভাব। তো আমাদের রাজ্য সরকার এই জন্যই কথা বলছে না, কারণ মার খেচ্ছে তো মুসলমান, জন্ম হয়েছে মার খাওয়ার জন্য, মার খেচ্ছে তো দলিত, জন্ম হয়েছে পায়ের নিচে বসে থাকার জন্য, মার খেচ্ছে তো আদিবাসী, জন্ম হয়েছে তো ওই ধরনের করার জন্য, মানে ওরা একটা এই ভাব, মনোভাব। এটা থেকে সমাধান পেতে গেলে আপনাকে আমাকে ওই দপ্তর পরিচালনার দায়িত্ব নিতে হবে, আপনাকে আমাকে রাজ্য পরিচালনার দায়িত্ব নিতে হবে, আপনাকে আমাকে শ্রম দপ্তর পরিচালনার দায়িত্ব নিতে হবে। আগামী দিনে যদি 2026 সাল এসেছে, আমি আপনার দায়িত্ব নিয়ে বলছি, যদি আমাদেরকে পরিচালনার দায়িত্ব দেন, কোন রাজ্যের যদি একটা কোনো বাঙালি শ্রমিকের উপরে আঘাত আসে, এখান থেকে এই রাজ্যের পক্ষ থেকে সেই রাজ্যকে থ্রেট নয়, ভয়ঙ্কর ভাবে থ্রেট দেওয়া হবে। যদি আমাদের কোন নাগরিকের উপরে আক্রমণ আছে, ওই রাজ্যের কোন নাগরিক তাহলে তার ঘাড় ধরে এই রাজ্য থেকে বার করে দেওয়া হবে। আমার বাংলাতে তুমি এসে করে কামিয়ে খাবে, আমার পুলিশ তোমাকে নিরাপত্তা দেবে, আমরা তোমাকে ভাই বলে আগলে রেখেছি, আর আমার ভাই উড়িষ্যাতে গিয়ে কাজ করলে তাকে তুমি মেরে তাড়িয়ে দেবে, এটা আমরা মেনে নিতে পারবো না, এটা বরদাস্ত করবো না। এটা তোর পশ্চিমবাংলা সরকারের বলা দরকার, মমতা ব্যানার্জির বলা দরকার, কিন্তু তারা বলছে না কেন? বললাম আবার মার খাচ্ছে কে, একটু বুঝতে হবে ভাই। 6টা বাজে, আমি 10 মিনিট টাইম নেবো, কারো অসুবিধা হবে? ওয়াকফ আইন নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব, কারো অসুবিধা হবে?
কারা ওয়াকাফ আইন নিয়ে শুনতে চাইছেন একটু হাত তুলুন তো। ওয়াকাফ আইন মায়েরা শুনতে চাইছেন তো? হাত নামাবেন না, হাতটা তুলে রাখুন। শুনতে চাইছেন তো? তার আগে একটা কথা বলবো, যখন আপনি আমি বিপদে আছি, মাদ্রাসা মসজিদ কবরস্থান কেড়ে নিতে চাইছে, তখন রাজ্য সরকার মমতা ব্যানার্জি আমাদের পাশে দাঁড়ায়নি। তাহলে 2026 সালে এসেছে, ভোটের সময় তো আমরা ওর বিরুদ্ধে ভোটটা করবো তো ভাই, ভোটটা করবো তো আমরা, ভোটটা করবো তো আমরা। আপনাকে খাম চিহ্নিত ভোট দিতে হবে না, কিন্তু অনুরোধ বলছি, যে বিজেপি মাদ্রাসা মসজিদকে কেড়ে নিতে চাইছে তার বিরুদ্ধে যেমন ভোট দেবো, আর বিজেপিকে পশ্চিম বাংলাতে আন্দোলন করলে দুর্বল আমরা করতে চাইছি, কিন্তু পশ্চিম বাংলাতে আন্দোলন করতে দিচ্ছে না। আন্দোলন করার জন্য বাংলার একাধিক মুসলিম ছেলেকে, মালদা মুর্শিদাবাদের একাধিক মুসলিম ছেলেকে যারা মামলাতে জেলে ঢুকাচ্ছে, সেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও 2026 সালে আমরা ভোট দেবো। দেবো তো ভাই? ভাবতে পেরেছেন? সাহস দিতে পারছে, আপনাদের জন্য সাহস পাচ্ছে। আপনারা ভোটে ক্ষমতায় বসিয়েছেন, আপনার বিপদে তাকে আপনি পাচ্ছেন না কেন? ও জানে দিনের শেষে বিজেপির ভয় দেখাবো, ভোটটা সব পেয়ে যাবো। রাখেন বিজেপির ভয়। ইমান যদি ঠিক থাকে, কোনো ব্যাটা আপনাকে ভয় দেখাতে পারবে না। আর ইমান যদি দুর্বল হয়ে যায়, বিড়াল এসে আপনাকে ভয় দেখিয়ে দেবে, বাঘ তো দূরের কথা। আমি বলছি না আইএসএফ কে ভোট দেবেন, ভালো লাগলে দেবেন, নাহলে দেবেন না, কিন্তু অনুরোধ করছি আপনাদের 2026 সাল আসছে, প্রয়োজনে নোটাতে ভোট ডালবেন। নোটা বুঝতে পেরেছেন তো? নোটাতে ভোট ডালবেন, ভোট পচিয়ে দেবেন, ভোট দিতে যাবেন না, কিন্তু তৃণমূলকে ভোট দেবেন না। বিজেপিকে তো দেওয়ার প্রশ্ন আসছেই না। এবার আসা যাক এই আইনটার বিরোধিতা কেন আমরা করছি। এই আইনটা যখন পার্লামেন্টে পাস করিয়েছে, বিজেপি তখন হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভাজন লাগানোর চক্রান্ত করেছিল। কি বলেছিল? যে ওয়াকাফ বোর্ড যেখানে দাঁড়াবে সেটা নাকি ওয়াকাফ বোর্ডের হয়ে যাবে। ওয়াকাফ বোর্ড যদি এই চাচাজির জায়গায় যদি দাঁড়ায়, এটা নাকি ওয়াকাফের হয়ে যাবে। ওই মাজারে দাঁড়ালে নাকি, এমনি তো ওটা ওয়াকাফের, ওয়াকাফ স্টেট তো, এই মোড়ে দাঁড়ালে নাকি ওটা ওয়াকাফের হয়ে যাবে। যেখানে ওয়াকাফ বোর্ড দাঁড়াবে, কারো তুলসী তলায় দাঁড়ালে নাকি ওয়াকাফের হয়ে যাবে, কারো মন্দিরের সামনে দাঁড়ালে নাকি ওটা ওয়াকাফের হয়ে যাবে। এই বলে সমাজে বিভাজন তৈরি করার চেষ্টা করছিল, ওয়াকাফ বোর্ডের বিরুদ্ধে মিথ্যা একটা প্রোপাগান্ডা চালাচ্ছিল। কিন্তু আপনাদের বলি, ভারতবর্ষে এই ধরনের কোনো আইন আছে মনে হয় যেখানে দাঁড়াবে হয়ে যাবে? আচ্ছা, ওয়াকাফ যদি এত পাওয়ারফুল বোর্ড হয়, আমরা একটা আরটিআই করেছিলাম, পশ্চিমবাংলায় কত হাজার বিঘা ওয়াকাফ সম্পত্তি বিহাত আছে। সেখানে বলেছিল প্রায় 25,000 একর ওয়াকাফ সম্পত্তি বিহাত আছে, মানে 75,000 বিঘা ওয়াকাফ সম্পত্তি বিহাত আছে। আমি এত পাওয়ারফুল, আমি আমার 75,000 ওয়াকাফ বিঘা ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করতে পারছি না, আমি যেখানে দাঁড়াবো সেটা নাকি আমারই হয়ে যাবে। এটা পাগলেও বিশ্বাস করবে? পাগলও বিশ্বাস করবে ভাই, বলুন? মানে আমার হাড়ুয়া বাজারে 2 কাঠা জায়গা আছে, আমি উদ্ধার করতে পারছি না, কিন্তু এই মল্লিকপুর মোড়ে এসে আমি যেখানে দাঁড়াবো বলছি সেটা আমার হয়ে যাবে। আগে আমার জায়গাটা উদ্ধার করতে পারছি না, আমার এত পাওয়ারফুল লোক, আমি এখানে দাঁড়ালে হয়ে যাবে। এটা মিথ্যাচার করছে। এই ধরনের কোনো আইন নাই। এটা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করার জন্য এই ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে। মোদিজি বলছেন কি আপনাদের উপকার করবে, ওয়াকাফের আইন এনেছে, মুসলিম মহিলাদের উপকার করবে, মোদিজি মুসলমানদের উপকার করবে বলেছে। ভাবতে পারা যায়? বিশাল ব্যাপার আমাদের জন্য। তাহলে গোল্ডেন এজ চলছে, মানে গোল্ডেন যুগ আমাদের জন্য তাহলে তো মোদিজি। তবে একটা কথা বলি, মোদিজি গরিব হিন্দুদেরও জীবনে উপকার করবে না। মোদিজি কার উপকার করবে? যার মাল আছে। কার উপকার করবে? যার মাল আছে তার মোদিজি উপকার করবে, যার মাল নেই তার উপকার করবে না। যতই আপনার পাড়া থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর পাল্লায় পড়ে হিন্দু ভাই ভাই করুক না কেন, নতুন আইন নিয়ে এসে শ্রম কোড, বাপের নাম ভুলিয়ে দেবে, ওর হুঁশ নেই। ও তো শ্রমজীবী মানুষ তো ভাই, মাথার ঘাম পায়ে ফেলে যা ইনকাম করছে আর থেকে বেশি কষ্ট করে কম ইনকাম করবে, সব শোষণ করবে। নতুন আইন নিয়ে এসেছে মোদিজি, বড়লোক হিন্দুদের জন্য, বড়লোক শিল্পপতিদের জন্য নিয়ে এসেছে, ওর বন্ধুদের জন্য নিয়ে এসেছে, গরিবকে শোষণ করবে বলে। এই গরিবের মধ্যে আমি আপনি সবাই পড়ে যাচ্ছি, হোঁশ নেই কিন্তু।